হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম ভিডিও চ্যানেলের নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। দুঃখিত, আমি ভুলে র্যান্ডম ভিডিও চ্যানেল বলে ফেলেছি। অ্যাকচুয়ালি গত প্রায় 20-25 দিন হয়ে গিয়েছে আমরা র্যান্ডম ভিডিও চ্যানেলে ভিডিও দিতে পারি না, এবং আগামী জুন মাসের 2 তারিখ পর্যন্ত আমরা ভিডিও দিতে পারবো না। আর র্যান্ডম ভিডিও চ্যানেলের যে তোমার ওই যে ফ্রম সিরিজটা চলছিল, তার 3টা এপিসোড আমরা যে আপলোড দিয়েছিলাম লাস্টে, ওই 3টা এপিসোডে মূলত কপিরাইট স্ট্রাইকটা এসেছিল। আর এই কারণে আমরা আর কোনো চ্যানেলে ওই ভিডিওটা আপলোড দেওয়ার সাহস পাইনি। তবে সেই ভিডিওটার টেলিগ্রাম লিঙ্ক রয়েছে, টেলিগ্রামে আমরা সেই তোমার ওই এক্সপ্লেনটা আপলোড করে রেখেছি। তো ফ্রমের লাস্ট পর্ব তোমরা টেলিগ্রাম থেকে দেখতে পারবে, সেটার লিঙ্ক আমি পিন কমেন্ট এবং ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। তবে আজকে আমরা যে সিনেমা সম্পর্কে জানবো 7420-তে, সেই সিনেমাটির নাম হচ্ছে ডোন্ট লুক আপ, এবং এটা একটা এক কথায় কি বলবো, একটা অসাধারণ রাজনৈতিক কমেডি সিনেমা, এবং এই টাইপের সিনেমা আমি ইতিপূর্বে কখনোই দেখিনি। সিনেমাটার IMDb রেট হচ্ছে 10-এ 7.2। 2021 সালে রিলিজ পাই সিনেমাটির বাজেট ছিল হচ্ছে 1100 কোটি টাকা, আর বক্স অফিসে আয় করেছিল প্রায় 5000 কোটি টাকা। এবং এই সিনেমাতে আমরা কিন্তু টাইটানিক খ্যাত অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিওকে দেখতে পাবো মেরিল স্ট্রিপকে, মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দেখতে পাবো মেরিল স্ট্রিপকে। এছাড়াও আমরা দেখতে পাবো জনপ্রিয় গায়িকা আরিয়ানা গ্রান্ডেকে, যার এই সিনেমার নাম হচ্ছে রাইলে বিনা, মানে এই সিনেমাতেও তাকে গায়িকা হিসেবে দেখানো হয়েছে। এবং এই সিনেমাতে আমেরিকার রাজনীতি এবং আমেরিকার প্রেসিডেন্টকে 69টি আলাদাভাবে রোস্ট করা হয়েছে। এবার চলো আমরা ছোট্ট একটা ব্রেক দিয়ে ডাইরেক্ট মূল ভিডিওতে চলে যাই। তবে তোমাদের এই ব্রেকটা দেখার প্রয়োজন পড়বে না, তোমরা যাও ডিসক্রিপশনে, সেখান থেকে ডুরেশনে ক্লিক করে সরাসরি মূল ভিডিওতে চলে যাও। হ্যালো বন্ধুরা, আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে PSG। আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ, আইফোন, স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে, এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে। যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, সেগুলো খেলেও ইনকাম করতে পারো। আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে SAVAGE100, এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো। আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো। তো আর দেরি কিসের? ডেসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে, সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইজ জিতো। আর এখানে আরেকটা কথা মনে রেখো, আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন, অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয়। তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না। তো ব্রেক শেষে আমরা মূল ভিডিওতে আসলাম। তো এই সিনেমা যখন শুরু হয় তখন আমাদেরকে আমেরিকার একটা ইউনিভার্সিটি, যেটার নাম হচ্ছে মিশিগান স্টেট ইউনিভার্সিটি, সেটার একটা গ্র্যাজুয়েট অ্যাস্ট্রোনট কেট ডিবিয়াস্কিকে দেখানো হয়, যে একটা অ্যাডভান্স টেলিস্কোপের সাহায্যে মহাকাশে খোঁজ চালাচ্ছিল। আর তখনই তার টেলিস্কোপের সামনে একটা আশ্চর্যজনক জিনিস ধরা পড়ে, যেটা ছিল অনেক বড় একটা ধূমকেতু বা কমেট, যেটা অনেক তেজ গতিতে অজানা একটা উদ্দেশ্যে যাচ্ছিল, এবং ইতিপূর্বে এত বড় একটা ধূমকেতু কখনোই দেখা যায়নি। তো বুঝতেই পারছো, এটা এই শতাব্দীর অন্যতম একটা মহান আবিষ্কার ছিল, এবং যার পুরো ক্রেডিট যাবে অবশ্যই কেটের উপর। তো এরপর কেট যখন তার প্রফেসর ডক্টর র্যান্ডেলকে বলে এই কথা, তখন র্যান্ডেল এটা শুনে খুশি হয়ে যায় এবং নিজেও পরীক্ষা নিরীক্ষা করে, এবং বাকি ছাত্রদের সাথে কেটের এই সাফল্যটা সেলিব্রেট করতে থাকে। এবং কেটের নামের সাথে মিল রেখে এই কমেট বা ধূমকেতুর নাম রাখে হচ্ছে কমেট ডিবিয়াস্কি। আর তখন একটা স্টুডেন্ট র্যান্ডেলকে প্রশ্ন করে, আচ্ছা ওই কমেটটা কত বড় এবং তার গতি কতটুকু এবং সে কোন দিকে যাচ্ছে এবং ভবিষ্যতে এটা কোথায় গিয়ে পড়তে পারে। তো র্যান্ডেল তখন ক্যালকুলেশন করা শুরু করে ওই কমেটের গতি এবং আয়তন সবকিছু বিবেচনা করে, মানে দূরত্ব বিবেচনা করে, এবং এখান থেকে এমন একটা ফলাফল বা রিপোর্ট আসে যেটা র্যান্ডেলের মনে ভয় ঢুকিয়ে দেয়। এবং ভয় পেয়ে র্যান্ডেল তখন করে কি, বাকি সকল স্টুডেন্টদেরকে বাড়ি পাঠিয়ে দেয়, শুধুমাত্র কেট আর 2-1 টপ স্টুডেন্ট বাদে। তো কেট তখন জিজ্ঞাসা করে, কি হয়েছে স্যার? তো তখন র্যান্ডেল বলে, ওই কমেটটা বা ধূমকেতুটা প্রায় 9 কিলোমিটার চৌড়া এবং 25,000 মাইল প্রতি ঘন্টায় পৃথিবীর দিকে ওটা এগিয়ে আসছে। ভাই, ক্যান ইউ বিলিভ দিস? 25,000 মাইল প্রতি ঘন্টায়, কত দ্রুত! তার মানে হচ্ছে এই ধূমকেতুটা পৃথিবীর সাথে ধাক্কা খেতে চলেছে, এবং একবার যদি পৃথিবীর সাথে এই কমেটটা ধাক্কা খায়, তাহলে বুঝতেই পারছো পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে, সকল জীবজন্তু মারা যাবে। আর সবচেয়ে বড় ভয়ের ব্যাপারটি হলো, ওই কমেটটি যেভাবে পৃথিবীর দিকে এগিয়ে আসছে, পৃথিবীর সাথে ধাক্কা খেতে ওই কমেটটার সর্বোচ্চ 6 মাস আর 14 দিন লাগবে। তো এই কথা শুনে কেটের তো মনে করো ভয়ে একেবারে 12টা বেজে যায়, এবং সাথে সাথে তারা করে কি, নাসার যে প্ল্যানেটারি ডিফেন্স কোঅর্ডিনেশন অফিসার রয়েছে, যার নাম হচ্ছে টেডি, তাকে কল করে এবং তাকে সকল তথ্য দেয় যে পৃথিবীর কিন্তু 12টা বাজবে। আর অবস্থার গুরুতরতা বুঝতে পেরে টেডি ঠিক তখনই একটা প্লেন পাঠিয়ে র্যান্ডেল এবং কেটকে ওয়াশিংটন ডিসিতে নিয়ে আসে, এবং ওদেরকে সাথে নিয়ে সোজা চলে আসে হচ্ছে হোয়াইট হাউসে প্রেসিডেন্টের সাথে দেখা করতে, যাতে তারা প্রেসিডেন্টকে এই ভয়ানক খবরটা বা গুরুত্বপূর্ণ খবরটা জানাতে পারে। তো যাই হোক, এরপর তারা প্রেসিডেন্টের স্টাফের মাধ্যমে এই খবরটা পৌঁছে যায় যে খুব জোরে একটা কথা বলতে এসেছি। আর তারপর তারা অফিসের বাইরে অপেক্ষা করতে থাকে প্রেসিডেন্টের সাথে দেখা করার জন্য। কিন্তু তারা এইটা দেখে অবাক হয় যে ওই সময় আমেরিকার প্রেসিডেন্ট, যার নাম হচ্ছে জেনি, অবশ্যই এটা মেরিল স্ট্রিপ, বুঝতেই পারছো, সেই ঘটনা শুনে একটু উদ্বিগ্ন নয়। তার পরিবর্তে সে তার নিজের জন্মদিনের অনুষ্ঠান এবং অন্যান্য রাজনৈতিক সিদ্ধান্ত নিতে ব্যস্ত। তো কেট, র্যান্ডেল আর হচ্ছে নাসার
তার যে তোমার বিশেষজ্ঞ বা হেড অফিসার সে অনেকক্ষণ ধরে প্রেসিডেন্টের সাথে দেখা করার জন্য অপেক্ষা করে এবং লাস্ট পর্যায়ে এসে প্রেসিডেন্টের যে ছেলে যার নাম হচ্ছে জেসন, যে আবার প্রেসিডেন্টের চিফ অফ স্টাফ, সে ওদেরকে বলে এসে যে তোমরা আগামীকাল আসো, আজকে প্রেসিডেন্ট দেখা করতে পারবে না। তো এর কারণে যেটা হয় কেট আর র্যান্ডেল বিরক্ত এবং হতাশ হয়ে ফেরত আসে এবং ফাইনালি দীর্ঘ অপেক্ষার পরে তারা প্রেসিডেন্টের সাথে দেখা করার সুযোগ পায়। আর সেই সময় জেসন ওখানে ছিল। তো প্রেসিডেন্টকে এই অবস্থার কথা বলতে গিয়ে কেট আর র্যান্ডেল তো অনেক ঘাবড়ে গিয়েছিল এবং তারা বলে যে আমাদের হাতে সর্বোচ্চ 6 মাস 14 দিন সময় রয়েছে। 6 মাস 14 দিনের মধ্যেই কিন্তু ওই কমেটটা পৃথিবীর সাথে ধাক্কা খাবে এবং যে বিস্ফোরণটা ঘটবে ওটা কিন্তু কোটি কোটি পারমাণবিক বোমের সমান এবং দুনিয়াতে মারাত্মক ভূমিকম্প এবং সুনামি হবে। পুরো পৃথিবীর পানি কিন্তু ভূমিতে চলে আসবে, পুরো পৃথিবী বিনাশ হয়ে যাবে। তবে এই কথা শুনে বা পৃথিবী ধ্বংসর কথা শুনে প্রেসিডেন্ট এমন একটা ভাব করছিল যেন এটা তার জন্য কিছুই না, এটা জাস্ট একটা নর্মাল, মনে করো দ্রব্যমূল্যের দাম বাড়লো কেন, বেকারত্বের সমস্যার সমাধান করো না কেন, এই ধরনের একটা সমস্যা। এবং উল্টো সে র্যান্ডেলকে জিজ্ঞাসা করে আচ্ছা পৃথিবীর সাথে ওই ধূমকেতু তার ধাক্কা খাওয়ার সম্ভাবনা কত %? তো এটা শুনে র্যান্ডেল বলে 100%। কিন্তু প্রেসিডেন্ট তখন এই কথা শুনেও সিরিয়াস হয় না, উল্টো পৃথিবীকে বাঁচানোর চেয়ে নিজের পদ বাঁচানোর চিন্তা বেশি করে। সে বলে দেখো সামনে আমার নির্বাচন, এখন যদি আমি জনগণকে বলে দেই যে সামনে 6 মাসের মধ্যে সবাই মারা যাবে তাহলে তো আমার দল নির্বাচনে হেরে যাবে, মানে দুনিয়াতে একটা হট্টগোল লেগে যাবে। তো এই কারণে নির্বাচনের আগ পর্যন্ত এই কথাটিকে গোপন রাখতে হবে এবং নির্বাচনের পরে আমি একটা পদক্ষেপ গ্রহণ করব। তো এই কথা শুনে কেট আর র্যান্ডেল আর টেডি শকড হয়ে যায় যে এত সিরিয়াস একটা ব্যাপার সিরিয়াসলি নিলই না। তো র্যান্ডেল তখন বলে দেখুন আমাদের কাছে এখনো কিন্তু সুযোগ আছে, আমাদের কাছে যেহেতু নিউক্লিয়ার বোমা রয়েছে সেই বোমাগুলো আমরা যদি রকেটের মাধ্যমে পাঠিয়ে ওই কমেটগুলোকে মহাকাশের মধ্যেই ধ্বংস করে দেই, মানে একেবারে পৃথিবীর রেডিয়াসের বাইরে যদি ধ্বংস করে দেই তাহলে কিন্তু আমাদের পৃথিবী বেঁচে যেতে পারে। এছাড়াও গতিপথ আমরা পরিবর্তন করতে পারি। আর এই বিষয়ে যদি আমরা দেরি করি এটা কিন্তু পৃথিবীর জন্য হুমকি। কিন্তু তারপরেও প্রেসিডেন্ট জেনি অর্লিং র্যান্ডেলের কোনো কথা শুনতেই রাজি নয়, মানে সে সিরিয়াসই হয় না। তো এই কারণে র্যান্ডেল, কেট আর টেডি রেগে গিয়ে হোয়াইট হাউস থেকে বেরিয়ে আসে এবং তারা বিশ্বাসই করতে পারছিল না যে আমেরিকার প্রেসিডেন্ট সে এত বড় একটা গুরুত্বপূর্ণ বিষয় গুরুত্বই দিল না, উল্টো সে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য পাগল। তো যাই হোক এরপর র্যান্ডেল কেট করে কি যে কোনোভাবে সাধারণ মানুষকে এই বিপদের সম্পর্কে জানাতে চাচ্ছিল যাতে সরকারকে তারা বাধ্য করতে পারে এই গুরুত্বপূর্ণ বিষয়ে পদক্ষেপ নিতে। আর এই কারণে তারা মিডিয়ার সাহায্য নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে। তো তারা সিদ্ধান্ত নেয় তারা একটা টিভি শোতে যাবে। তো এখানে আবার উল্লেখ্য কেটের বয়ফ্রেন্ড ফিলিপ ছিল একজন সাংবাদিক। তো ওর মাধ্যমে ওরা করে কি নিউ ইয়র্কের বিখ্যাত একটা টিভি চ্যানেল দ্য নিউ ইয়র্ক হেরাল্ডের ডিরেক্টর এবং রিপোর্টারের সাথে একটা মিটিং ওরা করে এবং তারপর র্যান্ডেল আর ক্যাট যখন ওই কমেট সম্পর্কে জানায় এর সাথে এটাও জানায় যে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য এত বড় একটা বিষয় ধামাচাপা দিতে যাচ্ছে। এটা শুনে নিউজ রিপোর্টার অবাক হয়ে যায়। আর এরপর তারা করে কি তাদের একটা জনপ্রিয় টিভি অনুষ্ঠান যেটার নাম হচ্ছে দ্য ডেইলি রিপ, এই লাইভ অনুষ্ঠানে ওদেরকে যেতে বলো, ওখানে তোমরা কথা বলতে পারো। আর ডেইলি রিপ অনেক জনপ্রিয় একটা অনুষ্ঠান যেখানে দুজন উপস্থাপক বিশেষ ব্যক্তিদের সাথে কথা বলতো এবং এই অনুষ্ঠানটি সারা পৃথিবী জুড়ে দেখা হতো। তো পরের দিন র্যান্ডেল আর কেট অনুষ্ঠানের স্টুডিওতে আসে, কিন্তু তার আগেই দেখা যায় টিভি চ্যানেল করেছে কি বিখ্যাত পপ গায়িকা রাইলি বিনারকে ইন্টারভিউ দেওয়ার জন্য নিয়ে এসেছে। আর এই রাইলি বিনার কিন্তু বাস্তব জীবনে একটা গায়িকা, তার নাম হচ্ছে আরিয়ানা গ্র্যান্ডে, যে জনপ্রিয় একটা মার্কিন গায়িকা। আর এখানে এই গায়িকা কেনার কারণটা হচ্ছে রাইলির খুব সম্প্রতি তার বয়ফ্রেন্ড ডিজে অলোকের সাথে ব্রেকআপ ঘটেছে আর এই কারণে সোশ্যাল মিডিয়ার পুরো ট্রেন্ডিং এ তারা ছিল। আর তাই টিআরপির জন্য নিউজ রিপোর্টাররাও মনে করো যে পৃথিবীর বিনাশ হোক বা না হোক এটা নিয়ে চিন্তা নেই, ওরা এসেছে হচ্ছে দুই গায়ক গায়িকা, মনে করো দুই টিকটকার, রাইলি আর ডিজে অলোকের লাভ স্টোরি মানুষকে দেখাতে। তো যাই হোক ওখানে তো অনেক তোমার মনে করো ফানি ঘটনা ঘটে আর অনেক সময় অপেক্ষার পরে ফাইনালি র্যান্ডেল আর ক্যাটকে ডাকা হয়। তো র্যান্ডেল আর ক্যাট তখন পৃথিবীর এই সত্যটা সবাইকে জানায় যে আজ থেকে ঠিক 6 মাস 14 দিন পরে একটা বিশাল কমেট তাদের পৃথিবীকে ধ্বংস করে দেবে। কিন্তু ভয় পাওয়ার জায়গায় উল্টো অনুষ্ঠানের যে উপস্থাপকগণ তারা হাসতে থাকে। আর এর কারণও আছে, কারণ বুঝতেই পারছো সোশ্যাল মিডিয়াতে এখন প্রচুর ফেক নিউজ থাকে এবং প্রচুর আবল তাবল কথা হয়। বড় বড় মানুষ যেমন হাস্যকর কথা বলে মাঝে মাঝে সত্য কথা মনে করো বিশ্বাস করতে মনে চায় না এবং তারা উল্টো পুরো দুনিয়ার সামনে লাইভ টিভি শোতেই র্যান্ডেল এবং ক্যাটকে ব্যঙ্গ করে বলে আপনাদের মনে হয় পাগলের ডাক্তার দেখানো উচিত, পাপনা তো ওইদিকে। তো এইটুকু শুনে কেটা সহ্য করতে পারে না, সে চিল্লিয়ে চিল্লিয়ে বলতে থাকে এটা কোনো কৌতুক নয়, আসলেই 6 মাস পর পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আমরা যদি এখনো কিছু না করি তাহলে এর পরিণাম খুবই ভয়াবহ হবে, পৃথিবীর সকল প্রাণের অস্তিত্ব শেষ হয়ে যাবে। আর এই কথা বলে কেট কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। কিন্তু এরপরেও এটাকে কেউ সিরিয়াসলি নয় না। ইভেন অনুষ্ঠানের লাস্টে উপস্থাপিকাগণ বলে হয়তো তারা এসে প্রাঙ্ক করেছে আমাদের সাথে, মানে ওদের ভিউ লাগবে। তো এর কিছুক্ষণ পরে এই শো এর মনে করো যে তোমার ওই টিআরপি দেখানো হয়, টিআরপি গ্রাফ, যেখানে দেখা যায় যে সবার নজর ছিল ওই রাইলি আর ডিজে অলোকের লাভ স্টোরি নেই। ওদের যখন শো চলেছে তখন টিআরপি একদম ডাউন হয়ে গিয়েছিল এবং র্যান্ডেল আর কেটকে সিরিয়াসলি কেউ নেয়নি এবং উল্টো সবাই করে কি কেটের রিয়াকশন নিয়ে মিম বানায় যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, পাগল বিজ্ঞানী এই সাবল তাবল বলছে, এরকম একটা ব্যাপার। এবং সোশ্যাল মিডিয়াতে ব্যাপক রোস্টিং হয় কেটকে নিয়ে। আর এর ফলে এত বদনাম হয় যে কেটের বয়ফ্রেন্ড ওর সাথে ব্রেকআপ করে ফেলে। আর তারপর অনেকদিন চলে যায়। আবার এই কয়েকদিনের মধ্যে যেটা হয়েছে, প্রেসিডেন্ট জেনি অর্লিং একটা স্ক্যান্ডালে ফেসে গিয়েছে, তার একটা অশ্লীল ছবি সোশ্যাল মিডিয়াতে লিক হয়ে গিয়েছে আর এই কারণে তার অনেক বদনাম হচ্ছে। তো এটার মানে হচ্ছে আসন্ন নির্বাচনে আর্লিং এর হেরে যাওয়া নিশ্চিত ছিল। কিন্তু এরই মাঝে এফবিআই এর একটা টিম করে কি র্যান্ডেল, কেট আর টেডিকে সিক্রেট ইনফরমেশন লিক করার অভিযোগে, মানে কমেডার সেই সব তথ্য লিক করার অভিযোগে ওদেরকে গ্রেপ্তার করে। তবে তারা ওদেরকে জেলে না নিয়ে ধরে নিয়ে যায় হোয়াইট
হোয়াইট হাউসে এবং নিয়ে যায় প্রেসিডেন্টের সামনে। আর তখন প্রেসিডেন্ট ওদেরকে বলে, দেখো আমরা আমাদের বিশেষ সায়েন্টিস্ট দিয়ে ওই কমেটগুলোর উপর পরীক্ষা নিরীক্ষা করিয়েছি এবং আমরা জানতে পেরেছি তোমাদের কথা সত্য। তো এই জন্য এই পৃথিবীকে বাঁচানোর জন্য আমরা এখন মিলেমিশে কাজ করবো, সিরিয়াসলি কাজ করবো। বাট তখনই কেট বলে, আমি আপনার ব্যাপারটা বুঝতে পেরেছি, আপনি আপনার যে অশ্লীল ছবি ভাইরাল হয়েছে সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য এখন আপনি ওই ধূমকেতুর ব্যাপারটা আপনি আনতে যাচ্ছেন সবার সামনে, তাই না? আপনি কোনো বিজ্ঞানী দিয়ে এটা চেক করাননি, জাস্ট আপনার বিষয়টা ধামাচাপা দিতে যাচ্ছেন, মানে জনগণকে এখন নতুন খবর খাওয়াতে চাচ্ছেন, তাই তো? এগুলো কিন্তু আমরা বাস্তব জীবনে অভিজ্ঞতা অর্জন করেছি বাংলাদেশে বসবাস করেও। তো যাই কেটের পর আরো যোগ করে যে আপনি দুনিয়াকে কমেট থেকে বাঁচানোর কথা বলে সবার সামনে হিরো হবেন, আপনার লজ্জা হওয়া উচিত যে আপনি এত বড় একটা ঘটনাকে আপনার নির্বাচনী প্রচারণার কৌশল হিসেবে ব্যবহার করতে যাচ্ছেন। কিন্তু এই কথা বলার পরে আমাদের সবাইকে আশ্চর্য করে দিয়ে আমেরিকার প্রেসিডেন্ট জেনি অর্লিং বেহার মতো বলে, হ্যাঁ তুমি ঠিক বলেছো, আমি এটাই করছি। তবে তারপরেও র্যান্ডেল আর ক্যাটের এই ব্যাপারে কোনো আপত্তি ছিল না, কারণ তারা এটা ভেবে খুশি হচ্ছিল যে কারণেই করুক পৃথিবী তো বেঁচে যাবে। আর এভাবেই অর্লিং আর তার ছেলে জেসন তাদের রাজনৈতিক খেলা শুরু করে এবং অর্লিং এরপর করে কি ইমার্জেন্সি একটা ব্রডকাস্টের মাধ্যমে পুরো দুনিয়াকে বলে দেয় এই কমেট বা ধূমকেতুর ব্যাপারে, যে 5 মাস পর ওই কমেটটা পুরো পৃথিবীকে ধ্বংস করে দেবে। তবে প্রেসিডেন্ট সবাইকে আশ্বাস দেয়, এই পরিস্থিতি মোকাবেলায় আমি কি করব পুরো যুদ্ধ কৌশল আমি ভেবে রেখেছি, তোমাদের গায়ে একটা ফুলের আঁচড়ও পড়বে না। আমাদের নিউক্লিয়ার বোম লাগানো রকেট মহাকাশে আমরা পাঠাবো, সেগুলো মহাকাশে কমেটকে ধ্বংস করে দেবে। তবে এই রকেটগুলোকে পৃথিবী থেকে কন্ট্রোল করা যেত, কিন্তু এটা না করে সবার সহানুভূতি পাওয়ার জন্য প্রেসিডেন্ট করে কি এটাকে ম্যানড মিশন বানিয়ে দেয়, মানে একজন মিলিটারি অফিসারকে যার নাম হচ্ছে বেনেডিক্ট তাকে নেয়, যে কিনা এই মিশনে সশরীরে যাবে এবং নিজেকে বলিদান দেবে শুধুমাত্র এই পৃথিবীর মানুষদের জন্য। চিন্তা করো। আর এরপরে প্রেসিডেন্ট আরো বলে যে এই দুনিয়াকে বাঁচানোর মিশনে আমার সাথে রয়েছে র্যান্ডেল, কেট এবং টেডি। আর এভাবেই পুরো দুনিয়াতে প্রেসিডেন্ট অর্লিনের মনে করে ঢঙ্কা বাজতে থাকে এবং এই চালাকির জন্য সে নির্বাচনে জিতে যায়, সবাই তাকে ভোট দেয়। আর এরপরে সেই দিন চলে আসে যেদিন মহাকাশে রকেট পাঠানো হবে এবং পুরো পৃথিবী এই মিশনের সফলতার জন্য দোয়া করছিল, হিন্দু, মুসলিম, খ্রিস্টান সবাই। আর অন্যদিকে অর্লিন তার সকল মন্ত্রী পরিষদের সাথে র্যান্ডেল আর ক্যাট শো এই রকেট লঞ্চিংটা দেখছিল। কিন্তু এরই মাঝে এইখানে চলে আসে হচ্ছে পিটার ইশারওয়াল। আর পিটার ইশারওয়াল হচ্ছে একজন টেক বিলিয়নার, যাকে তুমি ইলন মাস্ক বলতে পারো। 2021 সালে সিনেমা বানাইছে, কিন্তু এই সিনেমাটা বর্তমানে যে এত মিলে যাবে আমি কল্পনা করিনি। তো যাই হোক, এখানে দেখানো হয়েছে সে ইলেকট্রিক ডিভাইস বানায় এবং তার কোম্পানি মোবাইল ফোন বানাতে খুবই বিখ্যাত, নাম হচ্ছে বাশ। এবং ইশারওয়েলের কোম্পানি খুব সম্প্রতি ব্যাশ লাইফ নামের একটা এআই ফোন লঞ্চ করেছে, যা মানুষের হাতে থাকলে তার শারীরিক অবস্থা, মানসিক অবস্থা বুঝে দরকারি পরামর্শ দিতে পারে এবং তাদেরকে মুড ঠিক করতে পারে, মনে করে একটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মতো। আর ইশারওয়েল কিন্তু অর্লিনকে অর্থনৈতিক সাপোর্ট দিত রাজনীতি করার জন্য, ঠিক যেভাবে ইলন মাস্ক ডোনাল্ড ট্রাম্পকে দেয়। এবং অর্লিনের নির্বাচনের প্রায় 60% টাকা এই ইশারওয়েল থেকে এসেছে। তো যাই হোক, এরপর যখন মিশনের কাউন্টডাউন শুরু হয় এবং কাউন্টডাউন শেষ হতেই অনেকগুলো রকেট মহাকাশের দিকে লঞ্চ করা হয় এবং পুরো দুনিয়ার সাথে সাথে র্যান্ডেল আর কেট ওই রকেট লঞ্চিংটা সেলিব্রেট করতে থাকে এবং সায়েন্টিস্টরা অনুমান করে এই মিশনটা সফল হওয়ার 81% সুযোগ রয়েছে। কিন্তু এরই মাঝে ইশারওয়েল করে কি অর্লিনকে, মানে ওই টেক বিলিয়নার করে কি প্রেসিডেন্টকে নিয়ে যে একটা জরুরি কথা বলার জন্য একা একা। আবার ওই দিকে সবার নজর ছিল তখন মহাকাশের দিকে। কিন্তু একটু পরে যখন রকেটগুলো পৃথিবীর অরবিট থেকে একটু বাইরে যেতে লাগবে তখনই এই মিশনটাকে অ্যাবর্ট করা হয় এবং সবগুলো রকেটের ইঞ্জিন বন্ধ হয়ে যায় এবং রকেটগুলো প্যারাশুট করে পৃথিবীতে ফেরত আসতে থাকে। তো কেউ বুঝতে পারে না ঘটনাটা কি হলো, কেন মিশনটা ফেল হলো। আর অন্যদিকে র্যান্ডেল আর কেট এবং টেডি একটা রুমে বসে সম্পর্কে ভাবছিল, আর ওইদিকে অর্লিন তার লোকদের সাথে মিটিং এ ব্যস্ত ছিল। তো এরই মাঝে জেসন ভেতরে আসে আর সে র্যান্ডেলকে বলে, ডক্টর র্যান্ডেল, আপনি আজকে থেকে হোয়াইট হাউসের চিফ সায়েন্স অ্যাডভাইজার এবং প্রেসিডেন্ট আপনাকে নিয়োগ দিয়েছে এই পদে, আর প্রেসিডেন্ট আপনাকে এখন মিটিং এ ডেকেছে। তো র্যান্ডেল তো নিজের কানকে বিশ্বাসই করতে পারছিল না, এত বড় একটা গুরুত্বপূর্ণ পদ পেয়ে গেলাম। তো এরপর সে করে কি জেসনের সাথে প্রেসিডেন্টের মিটিং রুমে চলে আসে এবং এখানে সবাই জানতে চাচ্ছিল তাদের মিশন কেন ফেল হলো বা এই মিশনটাকে কেন অ্যাবর্ট করা হলো। আর তখনই ইশারওয়াল, মানে মনে করে ইলন মাস্ক বলে ওঠে, আপনারা সবাই জানেন এই পৃথিবীতে সব ধরনের খনিজ বা মিনারেল সীমিত মাত্রায় রয়েছে এবং যেগুলো খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে। আমাদের সেলফোন তৈরিতে, কম্পিউটার চিপ বানাতে এবং ব্যাটারি প্রযুক্তিতে অনেক ইট্রিয়াম, ডার্বিয়াম, অফসিয়াম এবং ডিপ্রোসিয়ামের প্রয়োজন, ইউরেনিয়ামেরও প্রয়োজন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ইলেকট্রিসিটির জন্য ইউরেনিয়ামের প্রয়োজন, আই মিন নিউক্লিয়ার। কিন্তু এগুলো খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে, যেটা সমাধান আমাদের কাছে নেই। কিন্তু আমাদের যে অ্যাস্ট্রোলজিস্টরা তারা অনুসন্ধান করে জানতে পেরেছে ওই 9 কিলোমিটারের ব্যাসের যে কমেটটা এদিকে আসছে, যেটাকে আমরা বিপজ্জনক ভাবছি, ওই পুরো কমেটটা ভরা এইসব খনিজ পদার্থ, ওটার ভেতরে কোনো মাটি নেই, পুরোটাই ইট্রিয়াম, ডার্বিয়াম, অফসিয়াম বা এই ধরনের মনে করো খনিজে ভর্তি। এবং ওই কমেটে মিনিমাম 14 লক্ষ ট্রিলিয়ন ডলারের খনিজ রয়েছে। 14 লক্ষ ট্রিলিয়ন ডলার ব্যাসকের কথা, মানে পুরো আমেরিকার ইনকাম হচ্ছে মনে হয় 27 ট্রিলিয়ন ডলার পার ইয়ার। আর এখানে 14 লক্ষ ট্রিলিয়ন ডলার, বুঝতে পারছো আমেরিকা কয় গুণ ধনী হয়ে যাবে। এবং এটা শুনেই তখন র্যান্ডেল বলে ওঠে, ও এই জন্যই তুমি তাহলে ওই কমেটটিকে ধ্বংস করার মিশন বাতিল করে দিয়েছো, যাতে তুমি ওই কমেট থেকে মাইনিং করে খনিজ উদ্ধার করতে পারো। কিন্তু যখন পৃথিবী থাকবে না, মানুষই থাকবে না, ওই টাকাগুলো তুমি কি করবে? বাট ইশারওয়েল বা ইলন মাস্ক তখন বলে, মানলাম এই কমেট বা ধূমকেতুটা পুরো পৃথিবী ধ্বংস করতে পারে, কিন্তু কি হবে আমরা যদি টেকনোলজির মাধ্যমে ওই কমেটকে ছোট ছোট টুকরা করে কন্ট্রোল করে
পৃথিবীতে নিরাপদে নিয়ে আসি। আর এটা প্রযুক্তি অলরেডি আমার কাছে আছে, আমার কাছে ড্রোন টেকনোলজি রয়েছে, অনেক হাইটেক ড্রোন, সেগুলো যাবে হচ্ছে ওই কমেডে, এবং কমেডে গিয়ে সেই কমেডের ভেতরে এক্সপ্লোসিভ বা বোম ফিট করবে, আর তাতে অনেক বড় বিস্ফোরণ হবে এবং কমেটগুলো ছোট ছোট টুকরায় বিভক্ত হয়ে যাবে। আর তারপর আমাদের ড্রোনগুলো অতি সাবধানের সাথে সেই টুকরোগুলোর সাথে অ্যাড হয়ে ফোর্সফুলি সমুদ্রের মধ্যে আস্তে আস্তে কমেটগুলোকে নামাবে, এবং এরপর আমাদের যে আমেরিকান নেভি শিপগুলো রয়েছে সেগুলো ওই কমেটগুলোকে আমাদের আমেরিকাতে নিয়ে আসবে। মানে চিন্তা করো, পুরো একটা পাগলামির ব্যাপার। ওটা যদি সমুদ্রও পারে যত গতিতে পড়বে, সেই হিসাবেই তো সমুদ্রে পানি উছলিয়ে পুরো দুনিয়া শেষ। আর তাছাড়া এই মিশনটা এত নির্ভুলভাবে হবে তার কোনো গ্যারান্টি নেই। এত সহজ নাকি? 25,000 কিলোমিটার গতিতে যে জিনিসটা আসছে তাকে হ্যান্ডেল করা এত সহজ? মানে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে। কিন্তু তারপরেও প্রেসিডেন্ট অরলিন তার বন্ধু বা তার ওই যে রাজনৈতিক টাকা দেয় ওই ইশার ওয়েলের সুবিধার জন্য গোটা পৃথিবীকে বিপদের মুখে ফেলে, মানে ওর সাথে মিলে যায়। আর ওই সময় র্যান্ডেল রাগে করে কি, টেড আর কেটের কাছে আসে এবং ওদেরকে সবকিছু খুলে বলে। আর এটা শুনে কেটের তোর রক্ত গরম হয়ে যায় এবং সে চিল্লাতে থাকে যে ওদের কি মাথা খারাপ হয়ে গিয়েছে, একটা টেক বিলিয়নার ওর কোম্পানির স্টকস বাড়ানোর জন্য পুরো দুনিয়াকে বিপদে ফেলবে। কিন্তু এখানে একটা বিষয় লক্ষ্য, আমাদের র্যান্ডেলও চেঞ্জ হয়ে গিয়েছে। র্যান্ডেল এত বড় পদ পেয়ে এতখানি আশা দেখে ও মনে করো যে প্রেসিডেন্টের এবং মনে করে ইশার ওয়েল বা ইলন মাস্কের সাপোর্ট করা শুরু করেছে, এবং সে মনে করে কমেটকে আমরা যদি মহাকাশে ধ্বংস করে দেই 14 ট্রিলিয়নের একটা সম্পদ লস হবে, তার চেয়ে যদি ওটা ছোট ছোট টুকরা করে ভেঙে আমাদের বা আমেরিকাতে নিয়ে আসা যায়, পুরো আমেরিকা তো 1000 বছর এগিয়ে যাবে। তো যাই হোক, ওরা যখন বারে এইসব ব্যাপারে কথা বলছিল, কিছু লোকজন ওদের কথার আল ধরে ফেলে যে তোমরা কি নিয়ে কথা বলছো, এবং তারা বিস্তারিত জানার জন্য কেট র্যান্ডেলের কাছে জিদ করতে থাকে সবকিছু বলো। মানে বুঝতেই তো পারছো এগুলো তো সব ক্লাসিফাইড নিউজ, মানে খুবই সিক্রেট নিউজ। তার যেহেতু কেট তখন একটু হালকা পিনিকে ছিল, কেট করে কি তখন বারে উপস্থিত সবাইকে সত্যটা বলে দেয়, মানে চেঁচিয়ে চেঁচিয়ে বলে যে এরকম একটা ঘটনা ঘটতে যাচ্ছে, তোমরা সবাই মরতে যাচ্ছ, আর আমেরিকার প্রেসিডেন্ট এটা করতে যাচ্ছে। তো এইটা শুনে আশেপাশের সকল মানুষ ক্রোধে ফেটে পড়ে, ভাঙচুর করা শুরু করে। বাট তখনই পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কিন্তু ওই মুহূর্তে এফবিআই কেটকে করে কি আবারও গ্রেপ্তার করে গোপন তথ্য ফাঁস করার জন্য, এবং কেটকে একবার ফাইনাল ওয়ার্নিং দেওয়া হয় ভবিষ্যতে সে যদি ওই কমেড এবং ইশার ওয়েলের কোম্পানি নিয়ে বা প্রেসিডেন্ট নিয়ে কোনো কথা কাউকে বলে ওকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হবে। তবে এবারকার মতো ওকে ওয়ার্নিং দিয়ে ছেড়ে দেওয়া হয়। তো কেট তখন মনের দুঃখে সবকিছু ছেড়ে দিয়ে বাবা মার কাছে আসে, যে এমনি তো মরবো, কিছু তো আর করার নেই, শেষ জীবনটা বাবা মায়ের কাছে কাটাই। কিন্তু বাবা মা ওকে বাড়ির ভেতরে ঢুকতে দিতে চায় না, কারণ কেটের বাবা মা প্রেসিডেন্ট অরলিনের খুব ভক্ত, মানে আন্ধভক্ত, এবং সে ইলন মাস্ক ইশার ওয়েলের এই সিদ্ধান্তকে এবং প্রেসিডেন্টের সিদ্ধান্তকে সমর্থন করছে, কারণ ওই খনিজগুলো আসলে আমেরিকা 1000 বছর এগিয়ে যাবে। অ্যাকচুয়ালি প্রেসিডেন্ট অরলিন এখানে যেটা করেছে, সে জনগণকে বলেছে ওই 14 লক্ষ ট্রিলিয়ন ডলারের খনিজ যদি আমাদের এখানে আসে তাহলে আমরা ধনী হয়ে যাবো, এবং ওইটাকে আমরা টেকনোলজি দিয়ে ইজিলি হ্যান্ডেল করতে পারবো, এবং এটা যদি আমাদের পেয়ে যাই আমাদের পুরো আমেরিকার মানুষ সারা জীবন বসে বসে খাবে, কিছুই করতে হবে না, কোনো বেকারত্ব থাকবে না, সবাই মনে করো কোটিপতি হয়ে যাবে, দারিদ্রতা বলে কোনো জিনিস থাকবে না। তো এইভাবে প্রেসিডেন্ট সবাইকে লোভ দেখিয়ে সবার চোখে পট্টি বেঁধে দিয়েছিল, এবং মানুষেরা লজিক বাদ দিয়ে বৈজ্ঞানিক প্রমাণের থেকে ওই প্রেসিডেন্টের কথাই বেশি বিশ্বাস করছিল। মানে একবারে মনে করো দুনিয়ার যে কোনো দেশের প্রেসিডেন্টের মতো অবস্থা। এবং এই ক্ষেত্রে আমি কি বলবো, এই ক্ষেত্রে আমি তো যাই হোক, কেটের বাবা মাও মনে করো ওই রকম একটা আন্ধাভক্ত, এবং তারা উল্টো কেটকে পরিষ্কার ভাবে বলে দেয় তুমি যদি প্রেসিডেন্টকে সমর্থন করতে না পারো তাহলে এই বাড়িতে তোমার কোনো জায়গা নেই। আবার অন্যদিকে আমরা দেখি প্রেসিডেন্ট আর ইশার ওয়েল এই মিশনের সুবিধাগুলো সবাইকে বলার জন্য র্যান্ডেলকে দায়িত্বে রেখেছে, যাতে সে জনগণকে ম্যানিপুলেট করতে পারে। এবং টিভিতে এই মিশন সম্পর্কে খুব প্রচার প্রসার হচ্ছিল, সোশ্যাল মিডিয়াতেও খুব চর্চা চলছিল। আর এর কিছু সময় পরে র্যান্ডেল করে কি প্রেসিডেন্টের সাথে ইশার ওয়েলের সেই ড্রোনটা দেখতে যায়, যে ড্রোনগুলো ওই কমেটগুলোকে নিয়ন্ত্রণ করবে এবং বোম ফিট করে আলাদা করবে। বাট ওই ড্রোন দেখে র্যান্ডেল তখন একটা প্রশ্ন করে মিস্টার ইশার ওয়েলকে, দেখুন রিপোর্ট মোতাবেক আপনি এই মিশনটিকে কে সাইন্টিফিক্যালি পরীক্ষা করেছেন? তো আমি তো জানি করেননি, তো আপনি পুরো দুনিয়ার জীবন পুরো পৃথিবীকে আপনার টেকনোলজির ভরসায় ছেড়ে দিচ্ছেন। আর তাছাড়া আমি এটাও শুনেছি আপনার কোম্পানির যারা আপনার এই মিশন বা আপনার এই বিষয়ে প্রশ্ন করেছে তাদের সবাইকে আপনি চাকরিচ্যুত করেছেন। আর যেহেতু আমি হোয়াইট হাউসের সায়েন্স চিফ অ্যাডভাইজার, তো আমি চাই আপনি এই মিশনটিকে সাইন্টিফিক ভাবে প্রমাণ করুন যে এই মিশন আসলে বাস্তবায়ন করা সম্ভব কিনা, আপনি এটাকে ব্যবসা হিসেবে নেবেন না, পুরো দুনিয়ার ব্যাপার। বাট এই কথা ইশার ওয়েল র্যান্ডেলের উপর রেগে যায়, এবং এরপর সে বলে ডক্টর র্যান্ডেল এটা কোনো ব্যবসা নয়, বরং এটাই ভবিষ্যৎ, আর আমার টেকনোলজি খুব অ্যাকুরেট ভবিষ্যৎ বলতে পারে। এবং তোমার আন্দাজ নেই আমার টেকনোলজি কতখানি অ্যাকুরেট, ইভেন আমি ক্যালকুলেশন করে এবং আমার অ্যালগোরিদম যে রয়েছে সেটার সাহায্যে আমি তোমার ভবিষ্যৎ বলতে পারবো, যেটা 96% সঠিক হবে। তুমি কি জানতে চাও তুমি কিভাবে মারা যাবে? দাঁড়াও, আমি তোমার ভবিষ্যৎ দেখছি। আমি দেখেছি আমার মোতাবেক তুমি অনেক বোরিং আর ফালতু হবে এই কমেডির জন্যই মারা পড়বে, এবং তোমার মারা যাওয়ার সময় থাকবে এক বুক হতাশা। আর শুধুমাত্র তোমার ব্যাপারে নয়, আমি আমার টেকনোলজির সাহায্যে এই পৃথিবীর যে কোনো মানুষের ভবিষ্যৎ বলতে পারবো, আর এর জন্য আমার টেকনোলজি নিয়ে দ্বিতীয়বার কেউ কোনো প্রশ্ন করে না। আর এটা বললেই ইশার ওয়েল করিকে র্যান্ডেলকে চুপ করিয়ে দেয়। কিন্তু র্যান্ডেল এখন পুরোপুরি বুঝতে পারে যে এই ইশার ওয়েল প্রেসিডেন্টকে ডাইরেক্ট কিনে নিয়েছে, এবং এই দুই শালা রাজনৈতিক এবং অর্থনৈতিক স্বার্থে এক হয়ে গিয়ে পুরো দুনিয়াকে ধ্বংসের দিকে এগিয়ে দিচ্ছে। আবার এদিকে এই কমেটটি পৃথিবীতে আসতে আর মাত্র 25 দিন বাকি। তো এরই মাঝে র্যান্ডেল আবারও টিভি শোতে যায়, এবং র্যান্ডেল এবার টিভি শোতে গিয়ে জনগণকে জানায় যে সরকার বিক্রি হয়ে গিয়েছে একটা কোম্পানি
কোম্পানির কাছে। এবং র্যান্ডেল যখন ইন্টারভিউতে যায় তখন দেখা যায় টিভি চ্যানেলও এবং মিডিয়াও সরকারের কাছে বিক্রি হয়ে রয়েছে এবং তারা তাদের সুবিধার জন্য, সরকারের কাছে ভালো থাকার জন্য, টাকা বেশি কামানোর জন্য নিউজ করতো। আবার এইদিকে এই কমেন্ট নিয়ে হলিউডে মুভিও তৈরি করা হয় এবং ওই মুভির যে নায়ক, এটা দেখতেই পাচ্ছে, এটা হচ্ছে ক্যাপ্টেন আমেরিকা, ক্রিস ইভান্স। তো সে সিদ্ধান্ত নেয় যেদিন পৃথিবীতে ওই কমেন্টটা পড়বে সেই দিন আমরা এটা রিলিজ করবো। মানে এটা কেউ সিরিয়াসলি নেয়নি, মানে সবাই এটাকে মজার ছলে নিয়েছে। এমনকি টিভি শোর উপস্থাপিকা র্যান্ডেলকে প্রশ্ন করে, আচ্ছা ওই কমেন্ট বা ধূমকেতু কি আসলে আছে? মানে এখনো তো এটা খালি চোখে ভিজিবল হয়নি, বুঝতেই পারছো। তো এই জন্য সবাই এটা বিশ্বাসও করতে যাচ্ছে। বাট এই কথা র্যান্ডেল অনেক রাগান্বিত হয়ে যায় এবং সে চিল্লাতে বলে, সব সত্য, তোমরা সবাই মরতে যাচ্ছ। কেউ ওকে বিশ্বাস করে না এবং উল্টো র্যান্ডেলের এই স্টেটমেন্টের জন্য হোয়াইট হাউস থেকে তাকে বরখাস্ত করে দেওয়া হয়। আর অন্যদিকে কেট এই পুরো পৃথিবীর প্রতি বিরক্ত হয়ে রাস্তায় জীবনযাপন করা শুরু করে এবং সেখানে ইয়োল নামের সে একটা নতুন বয়ফ্রেন্ড পায়, যদিও ইয়োল হচ্ছে 5 বছরের ছোট। আর যারা ডিউন সিনেমাটা দেখেছো তারা হয়তো ইয়োলকে চিনে থাকবে। ডিউন সিনেমাটা আমি তোমাদের জন্য কালকে নিয়ে আসার চেষ্টা করবো। তো যাই হোক, কেট জানতো পৃথিবী তো ধ্বংস হতেই চলেছে, তো মারা যাওয়ার আগে আমি ইয়োলের সাথে একটু ফুর্তি করে যাই। আর ঠিক তখনই আকাশে একটা চিকমিকি করে আলো ওরা দেখতে পায়। আর এটা অন্য কিছু নয়, এটা হচ্ছিল সেই ধূমকেতু যেটা পৃথিবীর এত কাছে চলে এসেছে যে কারণে খালি চোখেও দেখা যাচ্ছে, মানে মৃত্যুকে সামনে দেখা যাচ্ছিল। আর তখন এই পুরো দুনিয়ার মানুষের ভেতরে ভয়ের সঞ্চার হতে থাকে। মানে ফাইনালি তারা বুঝতে পারে যে কাম সারছে। আর তখন র্যান্ডেল আর কেট আবার এক জায়গায় হয় আর মানুষকে বলতে থাকে এইটাই সেই কমেট যেটা পুরো পৃথিবীকে ধ্বংস করে দেবে, যেটার ব্যাপারে আমি তোমাদেরকে আরো 6 মাস আগে থেকে বলছিলাম। এবং এরপর র্যান্ডেল, কেট আর টেডি মিলে একটা ক্যাম্পেইন চালায় আর এটার স্লোগান ছিল জাস্ট লুক আপ, উপরে দেখো। এবং তুমি যদি এই বিপদের জন্য সিরিয়াস হও, সবাই এক হয়ে সরকারের উপর প্রেসার দাও যাতে ওটাকে আটকানো যায়। এবং দেখা যায় এই ক্যাম্পেইনে অনেক সেলিব্রিটিও যোগ দেয়, যেমন রাইলি বিনা এবং ডিজে অলোক, এবং তারাও জাস্ট লুক আপ মুভমেন্টের উপর গান বানিয়ে মানুষকে এই বিপদ সম্পর্কে সচেতন করে। বাট অন্যদিকে প্রেসিডেন্ট অরলিন বলে, তোমরা ভয় পেও না, র্যান্ডেল এবং ক্যাট সবাইকে ভয় দেখাচ্ছে, মিথ্যা বলছে এবং ওই কমেটটি কোনোভাবেই পৃথিবীর সাথে ধাক্কা খাবে না, ওটাকে আমরা টেকনোলজি দিয়ে হ্যান্ডেল করে ফেলবো এবং ওইটার সম্পদ আমরা আমাদের বা আমেরিকাতে নিয়ে আসবো। তো তোমরা জাস্ট ডোন্ট লুক আপ, মানে উপরে তাকিও না। তো এভাবেই সোশ্যাল মিডিয়াতে পাল্টাপাল্টি ট্রেন্ড শুরু হয়ে যায়। যারা বিশ্বাস করে ওই কমেটটা পৃথিবীকে ধ্বংস করে দেবে তারা সোশ্যাল মিডিয়াতে সবাইকে বলতে থাকে জাস্ট লুক আপ, মানে এই মুভমেন্টটাকে সাপোর্ট করছিল। আর যারা প্রেসিডেন্টের অন্ধভক্ত তারা বলা শুরু করেছে ডোন্ট লুক আপ, উপরে তাকাইও না। তবে র্যান্ডেল আর কেট বুঝে গিয়েছিল আমরা যাই করি না কেন প্রেসিডেন্ট তার নিজের স্বার্থই দেখবে এবং সে একটা রিস্ক নেবে। বাট তখন ওদের মাথায় আসে না, আমেরিকাতে একা নয়, এখানে চায়না, রাশিয়াও রয়েছে, ওরা তো একটা কিছু করবে দুনিয়ার জন্য। কারণ আমেরিকা যেহেতু ডাইরেক্ট মানা করে দিয়েছে এই খনিজের ভাগ তারা কাউকে দেবে না, তো রাশিয়ার চায়না অবশ্যই কমেটটিকে ধ্বংস করার প্ল্যান করবে। কিন্তু তখন দেখা যায় যে রাশিয়ানরা যেহেতু আগে থেকে জানতে পারেনি, রাশিয়ান চাইনিজরা 6 মাস আগে থেকে তোরা যায়নি, ওরা মাত্রই দেখেছে। বাট তখন দেখা যায় তাড়াতাড়ি করে এই যে রকেট বানানোর ফলে টেকনোলজিক্যাল ইররের কারণে রকেটটা দুনিয়াতে বিস্ফোরণ হয়ে যায়, মানে রাশিয়া চায়না ফেল হয়ে যায়। আর এই কারণে র্যান্ডেল, কেট এবং টেরির আসার শেষ আলোটাও নিভে যায়। আর ওরই সাথে সাথে ওই কমেটটা পৃথিবীর অনেক কাছে চলে এসেছে, মানে মৃত্যু একেবারে আর কয়েক মিনিটের ব্যাপার বা ঘন্টার ব্যাপার বা দিনের ব্যাপার। এবং পৃথিবীর মানুষও বুঝতে পারে যে প্রেসিডেন্ট এতদিন ওদেরকে মিথ্যা আশ্বাস দিয়েছে, এটা আর কোনোভাবে থামানো সম্ভব নয়। কয়েক ঘন্টার মধ্যে ওই কমেটটি পুরো পৃথিবীর সাথে ধাক্কা খাবে, পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে এবং এত দ্রুত গতির একটা কমেটকে থামাবে এটা পসিবল নয়। তবে তারপরেও এখন আর কোনো উপায়ও নেই, লাস্ট উপায় হচ্ছে ওই ইশারোয়েলের টেকনোলজির উপর ভরসা করা। এই কারণে সবাই ওই প্রেসিডেন্ট এবং ওই ইশারোয়েলকে গালিও দিচ্ছিল, কিন্তু এটাও দোয়া করছিল মিশন যেন ওর সফল হয়। আর অন্যদিকে দেখা যায় টেডি, কেট আর ইয়োল র্যান্ডেলের বাড়িতে যায়। তবে ইশারোয়েলের মিশন যে সফল হবে এটা র্যান্ডেল বিশ্বাস করতো না, কারণ ওর টেকনোলজিও দেখেছে, যে কারণে ও সবাইকে নিয়ে তার ফ্যামিলির কাছে আসে। মানে ও জীবনের শেষ কয়েকটা মিনিট, সে কয়েকটা ঘন্টা সে তার ফ্যামিলির সাথে হাসি খুশি কাটাতে চায়, মানে যাতে ওই ইশারোয়েলের কথাটা সত্য না হয়, যে বোরিং মৃত্যু না হয়। আবার এইদিকে আমরা দেখি অরলিন আর ইশারোয়েল তাদের মিশনটিকে সম্পূর্ণ করতে প্রস্তুত এবং তাদের সাথে সাথে পুরো দুনিয়ার নজর আকাশের দিকে ছিল। কিন্তু এরই মাঝে অরলিন মজার ছলে ইশারোয়েলকে বলে, তুমি তো র্যান্ডেলকে তার মৃত্যুর ভবিষ্যৎবাণী করলে, আর এটা শুনে তো আমি ভয় পেয়ে গিয়েছি, তো আমিও জানতে চাই তুমি বলো তো আমার মৃত্যু কিভাবে হবে। তো তখন ইশারোয়েল বলে, তোমাকে ব্রোনট্রিক্স নামের একটা প্রাণী খেয়ে ফেলবে। তো এটা শুনে প্রেসিডেন্ট অরলিন বলে, এই ব্রোনট্রিক্স প্রাণীটা আবার কি? তখন ইশারোয়েল বলে, আমি নিজেও জানি না, কিন্তু আমার সফটওয়্যার বা অ্যালগোরিদমের অনুযায়ী এটাই রেজাল্ট এসেছে। তো যাই হোক, এরপরে ওদের রকেট লঞ্চ হয়ে যায় এবং একসাথে 30টি ড্রোন লঞ্চ করা হয়, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে 4টা ড্রোনে পৃথিবীতে ক্র্যাশ করে এবং বাকি 26টা ড্রোন রকেটের সাথে মহাকাশের উদ্দেশ্যে রওনা দেয়। যদিও ইশারোয়েল সবাইকে এটা বলে উৎসাহ দেয়, কোনো ভয় পেও না, ওই 4টা ড্রোন এক্সট্রা ছিল, মানে 26টাই যথেষ্ট। তো যাই হোক, এরপর দেখা যায় যে 7টা ড্রোন রকেট থেকে বের হয় এবং কমেটের গায়ে ল্যান্ড হয়, কিন্তু ল্যান্ড হওয়ার সময় আরো 2টা ড্রোন নষ্ট হয়ে যায়। তবে এখন প্রেসিডেন্ট অরলিন ভয় পেতে শুরু করে, বাট তখনও ইশারোয়েল সবাইকে বলে, হাল ছাড়া যাবে না, হাল ছাড়া যাবে না, 2টা ড্রোন গিয়েছে কি হয়েছে, 24টা ড্রোন যথেষ্ট। তো যাই হোক, এরপর ওই ড্রোন গুলো করে কি কমেটে এক্সপ্লোসিভ ভরার জন্য ড্রিল করতে থাকে। বাট সমস্যা হচ্ছে কি, ওই কমেট ভরা ছিল হচ্ছে মনে করো যে খনিজ পদার্থ, বিস্ফোরক। তো এর ফলে যেটা হয়, ওই কমেটের উপরের অংশে বড় ধরনের একটা বিস্ফোরণ হয় এবং সবগুলো ড্রোন ধ্বংস হয়ে যায়। আর এইবার এটা দেখে ইশারোয়েল ঘামতে শুরু করে এবং সে বুঝতে পারে তার মিশন ফেল হয়েছে, তার মানে দুনিয়ার ধ্বংস নিশ্চিত। তো তখন ইশারোয়েল আর অরলিন কাউকে কিছু বুঝতে দেয় না, টয়লেটে যাওয়ার কথা বলে বাইরে চলে যায়। কিন্তু এরই সাথে ওদের মিশন ফেলিওর খবর সর্বত্র ছড়িয়ে পড়ে, যে কারণে পুরো দুনিয়া জুড়ে দাঙ্গা ভাষা শুরু হয়। সবাই
নিজেদের লোক এবং পরিবারের কাছে যেতে শুরু করে, শেষ টাইমটা একসাথে কাটাতে চায়। আর অন্যদিকে র্যান্ডেল তার পরিবারের সাথে নিজের বন্ধু পরিবারের সাথে শেষ মুহূর্ত কাটাচ্ছিল। আর তখনই ওর কাছে অরলিনের একটা কল আসে এবং অরলিন বলে, দেখো আমরা প্রথম থেকেই জানতাম যে মিশন হয়তো ফেল হতে পারে, তো এই জন্য আমরা আগে থেকে পৃথিবী থেকে পালানোর জন্য একটা স্পেসশিপ তৈরি করে রেখেছিলাম এবং এই স্পেসশিপে মোট 2000 জন আসতে পারবে, তো তুমি আমার সাথে প্লিজ চলে আসো, তুমি একটা সম্পদ, মেধাবী লোক। বাট র্যান্ডেল তখন এই অফারটি রিজেক্ট করে দেয়, কারণ স্বার্থপরের মতো কাপুরুষের মতো সে তার পরিবারকে ছেড়ে যেতে পারে না। তার পরিবারের সাথে একসাথে মৃত্যু গ্রহণ করাই বা পুরো পৃথিবীর সাথে মৃত্যু গ্রহণ করাই তার কাছে লজিক্যাল লাগে এবং সে উল্টো অরলিনকে বলে, তুমি তোমার ছেলেকে নিয়ে ভালো থেকো। আর তখনই প্রেসিডেন্ট অরলিনের মনে পড়ে, হাই হাই রে, আমার নিজের জীবন বাঁচাতে গিয়ে তো আমার ছেলেকেই সাথে নিয়ে আসিনি। আর এইদিকে আমরা দেখি প্রেসিডেন্টের ছেলে জেসন কন্ট্রোল রুমে ওর মায়ের অপেক্ষা করছে কখন ওয়াশরুম থেকে বের হবে। বাট তখনই পৃথিবীর সাথে ওই কমেটটা ধাক্কা খায় এবং বড় ধরনের একটা বিস্ফোরণ হয়, যার ফলে পুরো পৃথিবী তছনছ হয়ে যায়। এবং এই বিস্ফোরণ এত ভয়ঙ্কর ছিল যে পৃথিবীর জিনিসপত্র, একটা মোবাইল টোবাইল পর্যন্ত মহাকাশে বিক্ষিপ্ত হয়ে ছিটিয়ে পড়ে। মানে যে সোশ্যাল মিডিয়া মানুষের মাথা খেয়েছিল, ওই সোশ্যাল মিডিয়া মহাকাশে চলে গিয়েছে এবং পৃথিবীতে থাকা সব প্রাণ ধ্বংস হয়ে যায়। বাট ওই সময় দেখা যায় একটা স্পেসশিপ পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে, যেটার মধ্যে প্রেসিডেন্ট এবং ইলন মাস্ক ইসরায়েল ছিল। এছাড়াও যত বড় লোক যারা মনে করো প্রেসিডেন্টকে রাজনৈতিক সহায়তা করতো, টাকা দিত, তারা ছিল। তারা মনে করো স্পেসশিপ নিয়ে এখান থেকে পালিয়ে গেল। তবে এই স্পেসশিপটা অনেক বেশি অ্যাডভান্স ছিল এবং আমরা দেখতে পাই এই স্পেসশিপে সবাই স্লিপিং পডে ঘুমাচ্ছিল এবং এটা অটোমেটিক্যালি সোলার থেকে মনে করো শক্তি নিতে পারে এবং অটোমেটিক্যালি সে পৃথিবীর মতো একটা বাসযোগ্য গ্রহ খুঁজে বের করতে পারবে যেখানে আর কি অক্সিজেন আছে এবং এই পডের মাধ্যমে তারা 1000 বছর জীবিত থাকতে পারবে। তো এরপর আমাদের দেখানো হয় পৃথিবী ধ্বংসের 22,740 বছর মনে করো শেষ হয়ে গিয়েছে। মানে গত 22,740 বছর ধরে ওই স্পেসশিপটি খালি চলেছে, পৃথিবী থেকে অনেক দূরে গিয়েছে এবং পৃথিবীর মতো একটা গ্রহ খুঁজে বের করেছে। আর তারপর ওই স্পেসশিপটা করে কি স্পেস শাটল গুলো নামিয়ে দেয়, মানে ওই গ্রহের দিকে ইনজেক্ট করে, যেগুলোর মধ্যে বেঁচে থাকা মানুষগুলো ঘুমিয়েছিল। কিন্তু অনেকগুলো স্পেস শাটল নিচে নামার সময় ক্র্যাশ করে ধ্বংস হয়ে যায়। তবে ভাগ্যক্রমে কিছু স্পেস শাটল ঠিকঠাক ভাবে ল্যান্ড করে এবং তারপর সকল বেঁচে থাকা মানুষগুলো স্পেস শাটলের বাইরে বেরিয়ে আসে। কিন্তু এখানে একটা বিষয়যোগ্য, সবগুলো ন্যাংটা ছিল, তো এর জন্য আমি দেখাতে পারছি না, পুরোটা ব্লার করে দিচ্ছি। তোমাদের যদি কারো বেশি দেখার ইচ্ছা থাকে ডাউনলোড করে দেখে দিও সিনেমা। তো যাই হোক, এই গ্রহটাতে অক্সিজেন রয়েছে, গাছ রয়েছে, সবুজে ঘেরা একটা গ্রহ। তো এই গ্রহ দেখে ওরা তো আনন্দে মাতোয়ারা হয়ে যায় এবং এখানে অরলিন এবং ইসরায়েল ছিল। কিন্তু তখনই তারা একটা অদ্ভুত প্রাণী দেখতে পায় এবং প্রাণীটা দেখতে খুবই সুন্দর ছিল। প্রাণীটাও দেখাতে পারলাম না বলে দুঃখিত, তবে এটা ছবি আকারে যদি দেখানো যায় আমি রিকোয়েস্ট করবো এডিটরকে ছবি আকারে দেখিও প্রাণীটাকে, কারণ বাকি সবগুলো তো মনে করো ল্যাংটো, ওদেরকে দেখাতে পারছি না। তো এরপর অরলিন করে কি প্রাণীটার কাছে যায়, বাট তখন ওই জিপটা করলি কি অরলিন বা প্রেসিডেন্টের মাথা ধরে তাকে টুকরো টুকরো খেতে থাকে। অর্থাৎ ইসরায়েল প্রায় 23,000 বছর পূর্বে যে ভবিষ্যৎবাণী করেছিল যে প্রেসিডেন্টকে খাবে হচ্ছে ব্রনট্রিক নাই কি নামের একটা প্রাণী, তো এইটাই হচ্ছে সেই বনট্রিক প্রাণী যেটার অস্তিত্ব ওই জায়গা ছিল না, বাট এই গ্রহে ছিল। আবার এরই মাঝে আর অনেক বনট্রিক এখানে চলে আসে শিকারের সন্ধানে এবং তারা করে কি ইসরায়েল সহ বাকি যে মানুষগুলো ছিল সবগুলোকে খেয়ে ফেলে, যার ফলে কি হয় পৃথিবীও ধ্বংস এবং পুরো মানব জাতীয় ধ্বংস হয়ে যায়। আর এর সাথে সিনেমাটি শেষ হয়ে যায়। তো বুঝতে পারছো সিনেমাটি কোন লেভেলের ছিল, যদিও ফানি কমেডি সিনেমা ছিল, কিন্তু এখানে মেসেজটা ছিল কোন লেভেলের সেটা খালি একবার কল্পনা করো। এবং এই সিনেমা দেখার পরে তোমার কি ব্যক্তিগত অভিমত সেটাও কমেন্টে প্লিজ অবশ্যই জানাবে। তো যাই হোক, আমি বিদায় নেবো, তার আগে তোমাদের জন্য একটা সুখবর রয়েছে, সেটা হচ্ছে জেসমিন ডিডি নামে আমাদের একটা চ্যানেল রয়েছে। সেই চ্যানেলে এখন থেকে রেগুলারলি ভারতের যে সাউথ সিনেমাগুলো রয়েছে সেই সিনেমাগুলো এক্সপ্লেন হবে এবং অলরেডি 2টো ভিডিও আপলোড হয়েছে। সেই 2টো ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশন এবং পিন কমেন্টে দিয়ে দিয়েছি এবং এছাড়াও এই ভিডিওর এন্ড স্ক্রিনে রয়েছে। এখন যে আমি কথা বলছি এখন হয়তো এন্ড স্ক্রিনে দেখতে পাচ্ছ, তোমরা অবশ্যই গিয়ে সেখানে ভিডিও দেখে আসো এবং অবশ্যই কমেন্ট করবে এবং লাইক করবে। আমি বিদায় নিচ্ছি, টেক কেয়ার।